এটি হলো ফাঁসির মঞ্চ, যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে এগুলো আগে কয়েদিখানা বলেছিল, আগের নকশাগুলা। মৃত্যু মঞ্চ ছিল এখান থেকে। সব লোহা ছিল, বুঝছি, এগুলো খুলে খুলে নিচ্ছে। রাজবাড়িতে এখনো অনেক সুড়ঙ্গ আছে যেগুলো অনেকে জানিই না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা আসলাম বাংলাদেশের ইতিহাসের এক রাজকীয় সাক্ষীর সামনে, দিনাজপুর রাজবাড়ি। প্রায় 400 বছর আগে এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন রাজা দিনরাজ ঘোষ। তার নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে দিনাজপুর। 1608 সাল থেকে 1951 এটি ছিল বৃহৎ দিনাজপুরের ঐশ্বর্যের প্রতীক। শুরুর দিকে রাজবাড়ি এত বড় ছিল না, ধীরে ধীরে এটি গড়ে উঠেছে এক বিশাল প্রাসাদ হিসেবে। 166 একর বিস্তৃত এই রাজবাড়িতে ছিল আয়নামহল, রানীমহল, ঠাকুরবাড়ি, মন্দির, জলসাঘর, তোষাখানা, বিশাল পুকুর ও বাগান। সব মিলিয়ে এটি ছিল উত্তরবঙ্গের অন্যতম রাজকীয় কেন্দ্র। আজ সেখানে শুধু ভাঙ্গা দেওয়াল আর নীরব ইতিহাস কথা বলে। এই পুকুরটি স্থানীয়ভাবে অনেকেই রানী পুকুর বলে চিনেন। শোনা যায় রাজপরিবারের নারীরা এখানে গোসল করতেন। পুকুরের চারপাশে ছিল সুন্দর পরিবেশ, যাতে রাজকীয় নারীদের জন্য আলাদা গোপনীয়তা বজায় থাকতো। এই স্থাপত্য ইউরোপীয়, মুসলিম ও হিন্দু সংস্কৃতির সুন্দর মিশ্রণ দেখা যায়, যা এটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আর একটু সামনে গেলে যে জায়গাটা দেখা যায়, স্থানীয় মানুষরা একে ফাঁসির মঞ্চ বলে। কথিত আছে এখানে নাকি অপরাধীদের শাস্তি দেওয়া হতো এবং বিচার কার্য সম্পূর্ণ হতো। তবে ইতিহাসবিদদের মতে এটি দাবিটি শক্ত প্রমাণ খুব বেশি পাওয়া যায়নি। এটা অনেকের লোককথা এবং প্রজন্মের মুখে শোনা যায়। এই কুয়াটি ছিল রাজপরিবারের পানির প্রধান উৎস। একসময় রাজপরিবার ও কর্মচারীদের এখান থেকেই পানি সংগ্রহ করত। এই যে আমরা এখন কয়েদিখানা দেখব। আসলে অনেক কিছু আছে যা আমরা জানি না। এই যে শিল্পগুলো দেখছি, সেই যে এই যে এগুলো আগে কয়েদিখানা বলেছিল। রাজবাড়ির এই অংশটিকে স্থানীয়রা অনেকেই কয়েদিখানা নামে চিনেন, তবে ইতিহাসে এটিকে কয়েদিখানা হিসেবে ব্যবহারের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। গবেষকদের মতে এটি রাজবাড়ির কোনো পুরনো কক্ষ, আউট হাউস বা সংরক্ষণাগার অংশ হতে পারে। তাই এটিকে ঘিরে নানা গল্প প্রচলিত থাকলেও প্রাকৃতিক ইতিহাসে আজও এটি কিছুটা রহস্যে ঢাকা। চুনা সিমেন্ট মানে এগুলা ইটগুলাকে আবার নতুন করে করতেছে নাকি? এগুলো ঈদ দিয়ে না, নতুন ঈদ দিয়ে করতেছে, বাট এগুলোও নিচ্ছে কিছু কিছু, মানে আচ্ছা, আগে আচ্ছা। সিটিতে ধরে রাখা। এই কোন পিলারগুলো দেখতে পারতেছ, কিছু নেই, তাও নতুন করে পুরাতন স্মৃতি তুলে ধরার চেষ্টা করতেছে। আসলে এইভাবে পার হওয়ার কারণ হলো এটার আশেপাশে কিছু নেই, সামনে যেহেতু কোনো সিঁড়ি নেই, ভেঙে গেছে। এই অংশটি ছিল বিখ্যাত আয়নামহল। এক সময় এখানেই কাঁচ মার্বেল দিয়ে সাজানো কক্ষ ছিল রাজাদের দরবার হল, জলসাঘর এবং মূল্যবান সম্পদ রাখার তোষাখানা। আজ সেগুলো বেশিরভাগই হারিয়ে গিয়েছে, কিন্তু ভগ্ন দেওয়ালগুলোই এখনো সেই জৌলুসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আসলে জিনিস না আসলে বলতে পারবো না যে ক্যামেরায় ক্যাপচার করতেছি আর বাস্তবে দেখা একটা অনেক পার্থক্য আছে। রাজবাড়িতে শৌচাগারের ব্যবস্থা ছিল, তবে তা আধুনিক বাথরুমের মতো দালানের ভেতরে নয়। সাধারণ রাজবাড়ির মূল ভবনগুলো থেকে বাহিরে বা পিছনের অংশে আলাদা সেবামূলক স্থান, শৌচাগার রাখা হতো। এগুলো ছিল খুবই সাধারণ নির্মাণ, অনেক সময় গোসল ঘরের পাশেই যুক্ত থাকতো। পানি ব্যবহারের জন্য কাছেই পুকুর বা নলকূপ থাকতো। রাজপরিবার কর্মচারীর সুবিধার জন্য এসব ব্যবস্থা আলাদা করে তৈরি করা হতো, যাতে রাজপ্রাসাদের মূল অংশ পরিষ্কার ও শালীন থাকে। পালানোর হয়তো কোনো অনেক সুরঙ্গ ছিল, অনেক অনেক পথ ছিল যেগুলা বন্ধ করে দেওয়া হয়েছে, যা এখনো রাজবাড়িতে এখনো অনেক সুড়ঙ্গ আছে যেগুলা অনেকে জানি না। যেই পাশ দিয়ে রাস্তা ছিল বা রাজার বাইর হওয়ার পথ ছিল, আন্ডারগ্রাউন্ড বলি আমরা যাকে। জানালা দেখেন, দেওয়ালের একটা দেওয়াল দেখেন কত ফিট হয়, প্রায় 3 ফিট। এটি ছিল রাজবাড়ির জলসাঘর, আয়নামহলের অংশ। একসময় এখানেই সন্ধ্যা নামলেই বসতো রাজকীয় জলসা। নিচতলায় গান চলতো, বাদ্যযন্ত্র, নৃত্য, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেতারা, তবলা আর সঙ্গীতের সুরে
মুখর হয়ে উঠত পুরো প্রাসাদ। কথিত আছে উপরের অংশে বসতেন রাজা ও রাজ পরিবারের সদস্যরা, এসব অনুষ্ঠান উপভোগ করতেন, আর নিচের নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতেন অতিথি সভাসহ প্রজারা। বর্তমান পুনর্নির্মাণ কাজ চলছে। ভাঙ্গা ও ক্ষতিগ্রস্ত অংশগুলোকে আবারও আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বালু, সিমেন্ট, চুনসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে ধীরে ধীরে এই প্রাচীন স্থাপত্যকে সংস্কার করা হচ্ছে। প্রথমে ঢুকতেই প্রবেশদ্বারে ঠাকুরবাড়ি বা মন্দির, এখানেই রাজপরিবারের নিয়মিত পূজা অর্চনা করতেন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন। প্রথমে যে মন্দিরটি দেখলাম সেটি ছিল নতুন মন্দির, আর আমরা এই মন্দিরটি যেটি দেখা পাচ্ছি এটি হইল পুরাতন মন্দির। এই রাজবাড়ি শুধু রাজনীতি ও শাসনের কেন্দ্র ছিল না, বরং এটি ছিল ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু সময় থেমে থাকে না। 1950 সালে এই জমিদারি শেষ হয়ে গেলে আর ধীরে ধীরে এই রাজবাড়িও হারিয়ে গেছে তার রাজকীয়তা। আজ এই রাজবাড়ির দেওয়ালে ফাটল, চারপাশে আগাছা আর ভাঙ্গা ইট, তবুও এটা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস কখনো মরে না, শুধু হারিয়ে যায় সময়ের ভিড়ে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে এক নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।